হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেজাল্ট ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন সকাল 7টার সময় ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল পিলি পরীক্ষার জন্য মক টেস্ট ক্লাস করানো হয়, যেখানে থাকে 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে। আর এই মক টেস্ট ক্লাসগুলো থেকে তোমরা ডাব্লিউবি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামে কিন্তু প্রশ্ন কমন পাবে। আর দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে মক টেস্ট নাম্বার 2, আর এর আগের দিন আমরা মক টেস্ট নাম্বার 1টা আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দেওয়া রয়েছে, নাহলে চ্যানেলে কিন্তু তোমরা ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের এই মক টেস্ট ক্লাসটাকে আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই ক্লাসটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। যারা যারা ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রিপারেশন করছে, তাদেরকে অবশ্যই এই ক্লাসটিকে একটু শেয়ার করে দেবে, মানে এই মক টেস্ট ক্লাসটা একটু শেয়ার করে দেবে। ঠিক, তো চলো আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্নটা রয়েছে 1 নম্বরে, সেটা হচ্ছে দেখো, সুইডেনের রাজধানীর নাম কি? অপশন এ হচ্ছে ওয়াশিংটন ডিসি, অপশন বি হচ্ছে ওয়েলিংটন, অপশন সি হচ্ছে বেলগ্রেড, আর অপশন ডি হচ্ছে স্টকহোম। তো বলো এর সঠিক অ্যান্সারটা কী হবে? যারা যারা অ্যান্সারটা পারবে অবশ্যই প্রত্যেক কিন্তু আমাকে লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাবে যে এর অ্যান্সার যেটা সেটা কী হবে। সুইডেনের রাজধানীর নাম কি? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তোমাদের যে এই যে ক্যাপিটাল, কারেন্সি, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন দেয়। তো বলো এর অ্যান্সারটা কী হবে? সুইডেনের রাজধানীর নাম কি? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন ডি, স্টকহোম। সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম। ঠিক, নেক্সট। তো দেখো মনে রাখবে যে ওয়াশিংটন ডিসি যেটা, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম। ঠিক, আর দেখো ওয়েলিংটন যেটা, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানীর নাম। এইভাবে মনে রাখবে। বেলগ্রেড যেটা, সেটা হচ্ছে সার্বিয়ার রাজধানীর নাম। ঠিক, আর স্টকহোম যেটা, সেটা হচ্ছে সুইডেনের রাজধানীর নাম। নেক্সট, এরপরে যে প্রশ্ন রয়েছে দেখো, পাঞ্জাব কেশরী সংবাদপত্র কী ভাষায় প্রকাশিত হয়? অপশান এ হিন্দি ভাষায়, অপশান বি ইংরেজি ভাষায়, অপশান সি মারাঠি ভাষায়, অপশান ডি বাংলা ভাষায়। তো বল অ্যান্সারটা কী হবে? পাঞ্জাব কেশরী যে সংবাদপত্রটা প্রকাশ করা হয়, সেটা কী ভাষায় প্রকাশ করা হয়? তোমরা অনেকেই পারবে, প্রত্যেকে যারা যারা পারবে অ্যান্সারটা জানাও কী হবে এর সঠিক উত্তর। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা, সেটা হবে মনে রাখবে পাঞ্জাব কেশরী যে সংবাদপত্রটা প্রকাশিত হয়, সেটা সবসময় মনে রাখবে হিন্দি ভাষায় প্রকাশিত হয়। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, হিন্দি ভাষায় যে সমস্ত সংবাদপত্রগুলো প্রকাশিত হয়, 1 নম্বর হচ্ছে দৈনিক জাগরণ, খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে পাঞ্জাব কেশরী, প্রভাত খবর। তো এই 3টা যে নিউজ পেপার, সেটা কিন্তু হিন্দি ভাষায় প্রকাশ করা হয়। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, ইংরেজি ভাষায় একটা প্রকাশ করা হয়, যেটা মনে রাখবে দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য টাইমস অফ ইন্ডিয়া। আর মারাঠি ভাষায় প্রকাশ করা হয় যেটা, সেটা মনে রাখবে সকাল বলে একটা সংবাদপত্র রয়েছে, যেটা মারাঠি ভাষায় প্রকাশ করা হয়। নেক্সট তো ফ্রেন্ডস, বাংলা ভাষায় যেগুলো প্রকাশিত হয়, সেগুলো মনে রাখবে বর্তমান রয়েছে, একটু 2 নম্বর রয়েছে আনন্দবাজার পত্রিকা। ঠিক আছে, তো এই যে দুটো, আনন্দবাজার পত্রিকা আর বর্তমান, এগুলো কি বাংলা ভাষায় প্রকাশিত হয়, মানে প্রকাশিত হয় এই দুটো সংবাদপত্র। নেক্সট, এরপরে যে প্রশ্ন রয়েছে, মসজিদের শহর কাকে বলে? অপশান এ নরওয়ে, অপশান বি হচ্ছে বাংলাদেশকে, অপশান সি হচ্ছে ঢাকা, অপশান ডি হচ্ছে বাহারেন। তো বলো এর সঠিক যে অ্যান্সারটা, সেটা কী হবে? মসজিদের শহর কাকে বলে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও কী হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে মসজিদের শহর বলা হয় কাকে বলা হয়? ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ঠিক আছে, কাকে বলা হয়? ঢাকাকে বলা হয় মসজিদের শহর। তো দেখো মনে রাখবে যে নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। ঠিক, বাংলাদেশকে বলা হয় কি বলা হয়? সোনালী পশমের দেশ। এইভাবে মনে রাখবে যে ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, বাহারেনকে বলা হয় মুক্তোর দ্বীপ। ঠিক, এরপরে প্রশ্ন, পরে যে প্রশ্নটা হচ্ছে দেখো, নিম্নের কাকে বাংলা দুঃখ বলে? অপশান এ কাশী নদীকে, মানে অপশান এ কোশি নদী, অপশান বি হচ্ছে দুর্গাপুর, অপশান সি হচ্ছে দামোদর নদ, আর অপশান ডি হচ্ছে গঙ্গা নদী। তো বলো এর সঠিক যে অ্যান্সারটা কী হবে? এর সঠিক অ্যান্সারটা, নিম্নের কাকে বাংলা দুঃখ বলা হয়? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা অনেকেই পারবে অ্যান্সারটা। বলো এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে বাংলার দুঃখ বলা হয় কাকে বলা হয়? দামোদর নদীকে বলা হয়, দামোদর যে নদ, তাকে বলা হয় বাংলার দুঃখ। ঠিক, এইভাবে দেখো ফ্রেন্ডস, কোশি যে নদীটা, সেটা কি বলা হয়? একে বলা হয় বিহারের দুঃখ। ঠিক, কোশি নদী। নেক্সট, এরপরে যে প্রশ্ন রয়েছে দেখো, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? অপশান এ, অপশান এ হচ্ছে দেখো সুকুমার সেন, বি হচ্ছে রাকেশ শর্মা, সি হচ্ছে ফাহিয়ান, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো বল এর সঠিক অ্যান্সারটা কী হবে? ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি?
তো দেখো এর যে অ্যান্সারটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর। রাকেশ শর্মা হচ্ছে ভারতের প্রথম মহাকাশচারী, রাকেশ শর্মা। ঠিক, নেক্সট। এরপরে যে প্রশ্ন রয়েছে দেখো, প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি? অপশন এ হচ্ছে কামিনী রায়, বি হচ্ছে লীলা শেঠ, অপশন সি হচ্ছে রাজিয়া সুলতানা, আর অপশন ডি হচ্ছে কিরণ বেদি। কিরণ বেদি। তো বলো এর অ্যান্সারটা কী হবে? প্রথম মহিলা আইপিএস এর নাম কি? প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর দেখো ফ্রেন্ডস, এই যে প্রথম পুরুষ আর প্রথম মহিলা, এগুলো থেকে কিন্তু তোমাদের ডাব্লিউপির এক্সামে 1 থেকে 2টা প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। ঠিক, তো বলো এর অ্যান্সারটা কী হবে? প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। কিরণ বেদি হচ্ছে প্রথম মহিলা আইপিএস অফিসার, কিরণ বেদি। ঠিক, এরপরে প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, তার আগে আমরা দেখবো যে লীলা শেঠ, মনে রাখবে লীলা শেঠ হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, মানে প্রথম মহিলা লীলা শেঠ যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে রাজিয়া সুলতানা হচ্ছে দিল্লির মানে প্রথম মহিলা শাসক হচ্ছে রাজিয়া সুলতানা। ঠিক, আর কিরণ বেদি তো বললাম যে প্রথম মহিলা আইপিএস অফিসার হচ্ছে কিরণ বেদি। নেক্সট, এরপরে যে প্রশ্ন, নিম্নের কাকে পাঞ্জাব কেশরী বলে? অপশন এ লাল বাহাদুর শাস্ত্রী, অপশন বি লালা রাজপথ রায়, অপশন সি চিত্তরঞ্জন দাস, আর অপশন ডি হচ্ছে বল্লভভাই পাটেল। তো বলো এর অ্যান্সারটা কী হবে? কাকে পাঞ্জাব কেশরী বলে? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে, দেখো লাল বাহাদুর শাস্ত্রী কি বলা হয়? একে বলা হয় ভারতের শান্তি মানব। লাল বাহাদুর শাস্ত্রীকে বলা হয় ভারতের শান্তি মানব। আর লালা রাজপথ রায়কে বলা হয়, কি বলা হয়? পাঞ্জাব কেশরী বলা হয়। কাকে বলা হয়? লালা রাজপথ রায়। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক, আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে চিত্তরঞ্জন দাসকে বলা হয় দেশবন্ধু, খুবই ইম্পর্ট্যান্ট। চিত্তরঞ্জন দাসকে বলা হয় দেশবন্ধু। নেক্সট দেখো ফ্রেন্ডস, বল্লভভাই পাটেলকে বলা হয় লৌহ মানব। লৌহ মানব বলা হয় বল্লভভাই পাটেলকে। পরের প্রশ্ন হচ্ছে দেখো 8 নম্বরে, শান্তিবন কার সমাধি স্থল? অপশন এ মহাত্মা গান্ধী, বি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, সি হচ্ছে ইন্দিরা গান্ধী, আর অপশন ডি হচ্ছে জওহরলাল নেহরু। তো বল অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কী হবে। শান্তিবন যেটা কার সমাধি স্থল? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা হবে মনে রাখবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। শান্তিবন মনে রাখবে জওহরলাল নেহরুর সমাধি স্থলের নাম হচ্ছে শান্তিবন, অর্থাৎ অপশান ডি। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে মহাত্মা গান্ধীর যে সমাধি স্থলের নাম সেটা কি? সেটা মনে রাখবে রাজঘাট। রাজঘাট যেটা সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধি স্থলের নাম। ঠিক, দেখো ফ্রেন্ডস, প্রত্যেকটা দেওয়া রয়েছে। তারপর মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি স্থলের নাম যেটা সেটা মনে রাখবে বিজয় ঘাট। বিজয় ঘাট যেটা সেটা লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম। এরপর দেখো ফ্রেন্ডস, ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম যেটা সেটা হচ্ছে শক্তি স্থল। ঠিক, আর জওহরলাল নেহরুর সমাধিস্থলের নাম মনে রাখবে শান্তিবন। পরের প্রশ্ন হচ্ছে দেখো 9 নম্বরে, ভারতের দীর্ঘতম খালের নাম কি? অপশন এ সুয়েজ খাল, অপশন বি হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, অপশন সি হচ্ছে সম্বর, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো বলো এর সঠিক যে অ্যান্সারটা সেটা কী হবে? ভারতের দীর্ঘতম খালের নাম কি? দেখো ফ্রেন্ডস, তোমরা এখানে কিন্তু দুটোই কনফিউজ হবে, অপশন এ আর অপশন বিতে। ঠিক, তো দেখো মনে রাখবে অপশন বি যেটা সেটা মনে রাখবে ভারতের দীর্ঘতম খালের নাম যেটা সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। ভারতের দীর্ঘতম খালের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। আর যদি বলা হয় যে পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি, সেটা মনে রাখবে সুয়েজ খাল, যেটা সেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম খালের নাম। খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক, নেক্সট, এরপরে যে প্রশ্ন দেখো 10 নম্বরে, কাকে বিদ্রোহী কবি বলে? অপশন এ হচ্ছে দেখো কাশিরাম দাস, অপশন বি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, অপশন সি কাজী নজরুল ইসলাম, আর অপশন ডি হচ্ছে দেখো সত্যেন্দ্রনাথ দত্ত। তো বলো এর সঠিক অ্যান্সারটা কী হবে? কাকে বিদ্রোহী কবি বলে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সারটা পারবে। বলো এর সঠিক উত্তরটা কী হবে? কাকে বিদ্রোহী কবি বলে? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান সি হবে এর সঠিক উত্তর। কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক, আর দেখো মনে রাখবে কাশিরাম দাসকে বলা হয় ভারতের জাতীয় কবি। ঠিক, আর মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় মনে রাখবে মধু কবি।
ঠিক আছে। আর দেখো কাজী নজরুল ইসলামকে বলা হয় কি বলা হয়, একে বলা হয় বিদ্রোহী কবি। আর সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয়, একে বলা হয় মনে রাখবে ছন্দের জাদুকর। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট এরপরে যে প্রশ্ন রয়েছে দেখো 11 নাম্বার, গোল্ডেন গার্ল আত্মজীবনীটি কার? অপশন এ মাইকেল জ্যাকসন, অপশন বি হচ্ছে ধ্যানচাঁদ, অপশন সি হচ্ছে মান্না দে, আর অপশন ডি হচ্ছে পিটি ঊষা। তো বল এর সঠিক যে অ্যান্সারটা সেটা কি হবে? গোল্ডেন গার্ল যে আত্মজীবনীটা সেটা কার? তো দেখো প্রত্যেকে অ্যান্সারটা জানাও কী হবে এর সঠিক অ্যান্সার। তো মনে রাখবে এর অ্যান্সার যেটা সেটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর, পিটি ঊষা। পিটি ঊষার যে আত্মজীবনীটা সেটা হচ্ছে দ্য গোল্ডেন গার্ল। ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে মাইকেল জ্যাকসনের যে আত্মজীবনীটা সেটা মনে রাখবে মুন ওয়াক। ঠিক। আর দেখো ধ্যানচন্দের যে আত্মজীবনীটা সেটা হচ্ছে গোল। ঠিক আছে। আর দেখো মান্নাদের যে আত্মজীবনীটা সেটা মনে রাখবে জীবনের জল সাগরে। ঠিক আছে। আর দেখো পিটি ঊষার যে আত্মজীবনীটা সেটা হচ্ছে দ্য গোল্ডেন গার্ল। ঠিক। নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো 12 নাম্বার, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশন এ সাহিত্যের ক্ষেত্রে, অপশন বি চলচ্চিত্রের ক্ষেত্রে, অপশন সি সঙ্গীতের ক্ষেত্রে, আর অপশন ডি খেলাধুলার ক্ষেত্রে। তো বলো এর সঠিক উত্তরটা কি হবে? দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে দাদা সাহেব ফালকে পুরস্কার যেটা সেটা দেখো সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়, আর চলচ্চিত্রের ক্ষেত্রে কী পুরস্কার দেওয়া হয়? এই ক্ষেত্রে দেওয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কার। খুবই ইম্পর্ট্যান্ট, যতগুলো তোমাদের এখানে বলো প্রত্যেক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর এগুলোই তোমরা ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামে কিন্তু প্রশ্ন কমন পাবে এগুলোর মধ্যে। ঠিক আছে। তো দেখো প্রথম যেটা সেটা মনে রাখবে সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার, আর চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয় কি দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার। তো দেখো ফ্রেন্ডস এই যে পুরস্কার থেকে এখান থেকে তোমরা একটা প্রশ্ন কিন্তু কমন পাবেই। ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস মনে রাখবে সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় গ্র্যামি পুরস্কার। ঠিক। আর আর দেখো ফ্রেন্ডস খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, চারিটা ক্ষেত্রে চারিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক। নেক্সট দেখো এর পরে যে প্রশ্ন 13 নাম্বার, কুচিপুড়ি, এটা কুচিপুড়ি হবে। ঠিক আছে। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? অপশন এ তামিলনাড়ু, বি হচ্ছে ওড়িশা, সি হচ্ছে কেরালা, অপশন ডি হচ্ছে দেখো অন্ধ্রপ্রদেশ। তো বল এর অ্যান্সারটা কী হবে? কুচিপুড়ি যে মানে নৃত্যটা সেটা কোন রাজ্যের খুব একটি জনপ্রিয় নৃত্য? প্রত্যেকে অ্যান্সারটা জানাও কী হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে কুচিপুড়ি যেটা সেটা মনে রাখবে অপশন ডি অন্ধ্রপ্রদেশের একটা খুবই জনপ্রিয় নৃত্য। ঠিক। আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে তামিলনাড়ুর ক্ষেত্রে ভারতনাট্যম, ওড়িশার ক্ষেত্রে ওড়িশি। ঠিক আছে। আর কেরালার ক্ষেত্রে মনে রাখবে মোহিনী অট্টম। ঠিক। আর অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে হচ্ছে কুচিপুড়ি। প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, চারোটাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। প্রত্যেক চারোটা মানে চারটে অপশানের মধ্যে চারোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট এর পরে যে প্রশ্ন 14 নাম্বার, রাসলীলা কোথাকার জনপ্রিয় উৎসব? অপশন এ আসাম, বি হচ্ছে কর্ণাটক, সি হচ্ছে গুজরাট, অপশন ডি হচ্ছে মহারাষ্ট্র। তো বলো এর অ্যান্সারটা কী হবে? রাসলীলা যেটা সেটা কোথাকার খুব জনপ্রিয় উৎসব? প্রত্যেকে জানাও সঠিক অ্যান্সারটা কী হবে, প্রত্যেকে জানাও। তো দেখো ফ্রেন্ডস রাসলীলা যেটা সেটা মনে রাখবে এটা কোথাকার জনপ্রিয় উৎসব? এটা হচ্ছে আসামের খুব জনপ্রিয় উৎসব হচ্ছে রাসলীলা। ঠিক। আর দেখো ফ্রেন্ডস আরেকটা যদি অপশান দেওয়া থাকতো যে উত্তরপ্রদেশ, তো সেক্ষেত্রে কিন্তু আমরা উত্তরপ্রদেশটাকে ঠিক করতাম। ঠিক। কিন্তু দেখো এখানে উত্তরপ্রদেশ কিন্তু অপশানে দেওয়া নেই, যেহেতু আসাম দেওয়া রয়েছে তার মানে এখানে আসাম হবে। ঠিক। আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে আসাম যে সমস্ত আরও জনপ্রিয় উৎসবগুলো রয়েছে, এক হচ্ছে বিহু, রাসলীলা, তারপর রয়েছে খেলগোপাল। ঠিক। আর কর্ণাটকের ক্ষেত্রে মনে রাখবে গরবা, ডান্ডিয়া, রাস, এই সমস্ত হচ্ছে কর্ণাটকের। আর গুজরাটের ক্ষেত্রে মনে রাখবে দেখো তামাশা রয়েছে, দহিকলা রয়েছে, লোভিনী। তো এই সমস্ত যে জনপ্রিয় উৎসবগুলো এগুলো হচ্ছে মহারাষ্ট্রের ক্ষেত্রে। ঠিক। আর দেখো এরপরে দেখো ফ্রেন্ডস নেক্সট যে প্রশ্নটা রয়েছে 15 নাম্বার, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন? অপশন এ বাঁশি, অপশন বি হচ্ছে সরোদ, অপশন সি হচ্ছে সেতার, আর ডি হচ্ছে বেহালা। তো বল এর সঠিক যে অ্যান্সারটা সেটা কি হবে? হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন? প্রত্যেকে অ্যান্সারটা জানাও কী হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি ছিলেন বাঁশি যে বাদ্যযন্ত্রটা রয়েছে তার একটা বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক।
নেক্সট দেখো এর পরের প্রশ্ন যেটা 16 নম্বর প্রশ্ন, যেটা একটু মিস্টেক হয়েছে দেখো টাইপিং, এটা হবে ত্রিপিটক কাদের প্রধান ধর্মগ্রন্থ ছিল? ত্রিপিটক যে ধর্মগ্রন্থটা সেটা কাদের প্রধান ধর্মগ্রন্থ ছিল? অপশান এ জৈনদের, অপশান বি হচ্ছে বুদ্ধদের, অপশান সি হচ্ছে খ্রিস্টানদের, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো বলো এর সঠিক যে অ্যান্সারটা সেটা কী হবে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর। ত্রিপিটক যেটা সেটা ছিল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ছিল ত্রিপিটক। অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট এর পরে যে প্রশ্ন, ওনাম কোথাকার বিখ্যাত উৎসব? ওনাম কোথাকার বিখ্যাত উৎসব? অপশান এ বিহার, বি হচ্ছে কর্ণাটক, সি হচ্ছে কেরালা, আর অপশান ডি হচ্ছে আসাম। তো বলো এর অ্যান্সারটা কী হবে? ওনাম যেটা সেটা কোথাকার বিখ্যাত উৎসব? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। কেরালার খুবই বিখ্যাত উৎসব যেটা সেটা হচ্ছে ওনাম উৎসবটা। ঠিক, তো দেখো এখানে প্রত্যেকটা দেওয়া রয়েছে বিস্তারিতভাবে। বিহারি যে সমস্ত উৎসবগুলো রয়েছে, এক হচ্ছে ছট, 2 নম্বর কর্মা, 3 নম্বর হচ্ছে সোনপুর মেলা। ঠিক আছে, কর্ণাটকের ক্ষেত্রে মনে রাখবে মকর সংক্রান্তি, দশেরা। ঠিক, কেরালার ক্ষেত্রে মনে রাখবে ওনাম, বিহু, নবরাত্রি। ঠিক, আর আসামের ক্ষেত্রে মনে রাখবে বিহু, বসন্ত আর বসন্ত উৎসব। ঠিক আছে, এগুলো হচ্ছে আসামের ক্ষেত্রে। নেক্সট এরপরে যে প্রশ্ন রয়েছে দেখো 18 নম্বর, প্রতি বছর কোন তারিখে নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশান এ 10 জানুয়ারি, বি হচ্ছে 10 মার্চ, সি হচ্ছে 10 সেপ্টেম্বর, অপশান ডি হচ্ছে 10 ডিসেম্বর। তো বল এর অ্যান্সারটা কী হবে? প্রতি বছর কোন তারিখে নোবেল পুরস্কারটা দেওয়া হয়? প্রত্যেকে জানাও। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখে প্রতি বছর 10 ডিসেম্বর, অপশান ডি। ঠিক আছে, 10 ডিসেম্বর নোবেল পুরস্কার দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? মনে রাখবে স্টকহোমে। ঠিক আছে, সুইডেনের রাজধানী স্টকহোমে দেওয়া হয় প্রত্যেক বছর 10 ডিসেম্বর নোবেল পুরস্কার। ঠিক, নেক্সট এর পরে যে প্রশ্ন রয়েছে দেখো 19 নাম্বার, বশীকরণের মন্ত্রাদি বেদের কোন অংশে পাওয়া যায়? বশীকরণের মন্ত্রাদি যেগুলো মন্ত্রগুলো সেগুলো বেদের কোন অংশে পাওয়া যায়? অপশান এ ঋগ্বেদে, বি হচ্ছে সামবেদে, সি হচ্ছে অর্থব্য বেদে, আর অপশান ডি হচ্ছে যজুর্বেদে। তো বল এর সঠিক যে অ্যান্সারটা সেটা কি হবে? বশীকরণের মন্ত্রাদি বেদের কোন অংশে পাওয়া যায়? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে এক্ষেত্রে অর্থব্য বেদে পাওয়া যায়। ঠিক আছে, কোথায় পাওয়া যায়? অর্থব্য বেদে পাওয়া যায় বশীকরণের মন্ত্রাদি। ঠিক আছে, নেক্সট এর পরে যে প্রশ্ন 20 নাম্বার, লোথাল কেন্দ্রটা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ রাভি, বি হচ্ছে সবরমতী, সি হচ্ছে সিন্ধু, অপশান ডি হচ্ছে ঘাঘর। তো বল এর সঠিক অ্যান্সার কি হবে? লোথাল কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? প্রত্যেক অ্যান্সারে জানাও কি হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, লোথাল যে কেন্দ্রটা সেটা মনে রাখবে, এই কেন্দ্রটা রয়েছে কোন নদীর তীরে? মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর। সবরমতী নদীর তীরে অবস্থিত লোথাল কেন্দ্রটা। ঠিক, আর দেখো মনে রাখবে রাভি নদীর তীরে অবস্থিত হরপ্পা কেন্দ্রটা, সবরমতী নদীর তীরে অবস্থিত লোথাল কেন্দ্রটা, সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো কেন্দ্রটা। ঠিক আছে, আর ঘাঘর নদীর তীরে অবস্থিত কালীবঙ্গাল যে কেন্দ্রটা সেটা ঘাঘর নদীর তীরে অবস্থিত। নেক্সট এর পরে যে প্রশ্ন, সিন্ধু সভ্যতার এর প্রধান জীবিকা কী ছিল? অপশান এ কৃষিকাজ, বি হচ্ছে পশুপালন, সি হচ্ছে কৃষিকাজ ও পশুপালন, আর অপশান ডি হচ্ছে ব্যবসা ও বাণিজ্য। তো বলো অ্যান্সারটি কী হবে? প্রত্যেকে জানাও কী হবে এর সঠিক উত্তর। সিন্ধু সভ্যতা এর প্রধান জীবিকা কী ছিল? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। ব্যবসা ও বাণিজ্য ছিল সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা। অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হবে ব্যবসা বাণিজ্য। নেক্সট এর পরে যে প্রশ্ন 22 নাম্বার, মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? অপশান এ 29 বছর, অপশান বি 30 বছর, সি হচ্ছে 31 বছর, আর অপশান ডি হচ্ছে 35 বছর। তো মহাবীর মনে রাখবে যে কত বছর বয়সে গৃহত্যাগ করে, তার আগে তোমরা আমাকে অ্যান্সারটা জানাও, এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করে? মনে রাখবে 30 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। মহাবীর জৈন, 30 বছর। আচ্ছা মহাবীর, আচ্ছা এক্ষেত্রে অ্যান্সার সেটা হবে মনে রাখবে 30 বছর।
দেখো ফ্রেন্ডস, মহাবীর জৈন মনে রাখবে 30 বছর বয়সে গৃহত্যাগ করে। মহাবীর জৈন, অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট এর পরে যে প্রশ্ন 23 নাম্বার, বুদ্ধচরিত গ্রন্থটা কার লেখা? অপশন এ অশ্ব ঘোষ, বি হচ্ছে বিশাখ দত্ত, সি হচ্ছে বল্লাল সেন, আর অপশন ডি হচ্ছে নাগ সেন। তো বল এর অ্যান্সারটা কী হবে? বুদ্ধচরিত যে গ্রন্থটা সেটা কার লেখা? প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অনেকেই পারবে। বলো এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান এ হবে এর সঠিক অ্যান্সার, অশ্ব ঘোষ। বুদ্ধচরিত গ্রন্থটা অশ্ব ঘোষের লেখা। ঠিক, তো দেখো মনে রাখবে অশ্ব ঘোষের লেখা হচ্ছে বুদ্ধচরিত। ঠিক আছে, আর দেখো বিশাখ দত্তের লেখা মনে রাখবে মুদ্রা রাক্ষস গ্রন্থটা। ঠিক, আর দেখো বল্লাল সেনের লেখা হচ্ছে দান সাগর, অদ্ভুত সাগর, এই দুটো গ্রন্থ। ঠিক আছে, এর পরের প্রশ্ন হচ্ছে দেখো, সরকারি উপাধি মানে সরকারি কার উপাধি? অপশান এ বিন্দুসার, বি হচ্ছে সমুদ্রগুপ্ত, সি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, আর অপশান ডি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো বল এর অ্যান্সারটা কী হবে? সরকারি যে উপাধিটা সেটা নিম্নের মধ্যে কার উপাধি? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে সরকারি উপাধি। ঠিক, আর দেখো মনে রাখবে যে বিন্দুসারের যে উপাধিটা সেটা হচ্ছে অমিত্র ঘাত, সমুদ্রগুপ্তের উপাধি হচ্ছে ভারতীয় নেপোলিয়ান, আর চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি হচ্ছে মহারাজ ধীরাজ। ঠিক আছে, আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি যেটা সেটা মনে রাখবে সরকারি। ঠিক, নেক্সট এবার পরে যে প্রশ্ন 25 নাম্বার, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ বিম্বিসার, অপশন বি শিশুনাগ, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, আর অপশন ডি হচ্ছে সিমুখ। তো বলো এর অ্যান্সারটা কী হবে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকে জানো এর অ্যান্সারটা কী হবে। দেখো ফ্রেন্ডস, কোন বংশের প্রতিষ্ঠাতা কে আর কার উপাধিগুলো কী কী রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে দেখে নিয়ে যাবে, কারণ ইতিহাস থেকে এগুলো থেকে একটা প্রশ্ন দেয় এক্সামে। তো বলো অ্যান্সারটা কী হবে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? তো দেখো ফ্রেন্ডস, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা মনে রাখবে বিম্বিসার, অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। ঠিক, তো দেখো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ। ঠিক আছে, আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক, এইভাবে মনে রাখবে যে সাতবাহন বংশ যেটা তার প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুখ। ঠিক আছে, নেক্সট এবার পরের প্রশ্ন, অশোকের রাজধানীর নাম কি? অপশন এ রাজগৃহ, বি হচ্ছে পাটলিপুত্র, সি হচ্ছে বাদামি, আর অপশন ডি হচ্ছে বৈশালী। তো বলো এর অ্যান্সারটা কী হবে? অশোকের রাজধানীর নাম কি? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অশোকের রাজধানী যেটা সেটা ছিল কোথায়? পাটলিপুত্র ছিল অশোকের রাজধানী, অর্থাৎ অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এবার পরে যে প্রশ্ন রয়েছে দেখো 27 নাম্বার, খানুয়ার যুদ্ধ কত সালে হয়? অপশান এ 1526 সালে, বি হচ্ছে 1527 সালে, অপশান সি হচ্ছে 1529 সালে, অপশান ডি হচ্ছে 1939 সালে। তো বলো অ্যান্সারটা কী হবে? খানুয়ার যুদ্ধ কত সালে হয়? প্রত্যেকে জানো এর অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, পানিপথের প্রথম যুদ্ধ যখন হয় তার 1 বছর পর খানুয়ার যুদ্ধটা হয়। আর তোমরা সবাই জানো যে পানিপথের প্রথম যুদ্ধটা 1526 সালে হয়েছিল, আর 1527 সালে হয় খানুয়ার যুদ্ধ। ঠিক, তো দেখো মনে রাখবে যে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে, 1527 সালে হয় খানুয়ার যুদ্ধ, 1529 সালে হয় ঘরঘরা যুদ্ধ, আর দেখো 1939 সালে হয় মনে রাখবে চৌসারের যুদ্ধ। ঠিক, নেক্সট এবার পরে যে প্রশ্ন, করাচি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ সিন্ধু নদী, অপশান বি হচ্ছে দেখো ইরাবতী, সি হচ্ছে কাবুল, অপশান ডি হচ্ছে টাইবার। তো বলো অ্যান্সারটি কী হবে? করাচি যে শহরটা সেটা কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর। করাচি শহরটা সিন্ধু নদীর তীরে অবস্থিত, অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। ঠিক, তো দেখো মনে রাখবে সিন্ধু নদীর তীরে অবস্থিত করাচি শহরটা, আর ইরাবতী নদীর তীরে অবস্থিত লাহোর যে শহরটা সেটা ইরাবতী নদীর তীরে অবস্থিত। ঠিক, আর দেখো কাবুল যে শহরটা সেটা কাবুল নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, আর টাইবার নদীর তীরে অবস্থিত রয়েছে রোম শহরটা। ঠিক আছে, টাইবার নদীর তীরে অবস্থিত। নেক্সট এবার পরে যে প্রশ্ন 29 নাম্বার, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ দামোদর, বি হচ্ছে গঙ্গা, সি হচ্ছে কৃষ্ণা, অপশান ডি হচ্ছে ভাগীরথী। তো বলো এর অ্যান্সারটা কী হবে? নাগার্জুন সাগর প্রকল্প যেটা সেটা কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে নাগার্জুন সাগর প্রকল্প যেটা সেটা অপশান সি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক,
এরপরে যে রয়েছে দেখো দামোদর নদীর তীরে অবস্থিত দামোদর উপত্যকা পরিকল্পনা, ঠিক আছে। আর গঙ্গা নদীর তীরে অবস্থিত ফরাক্কা পরিকল্পনা, ঠিক। আর কৃষ্ণা নদীর তীরে অবস্থিত নাগার্জুন সাগর পরিকল্পনা, ঠিক। এইভাবে দেখো ফ্রেন্ডস ভাগীরথী নদীর তীরে অবস্থিত রয়েছে তেহেরি পরিকল্পনা, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন 30 নাম্বার, যে রাজ্যে ভোটারের সংখ্যা সর্বাধিক। অপশান এ বিহারে, বি হচ্ছে উত্তরপ্রদেশ, সি হচ্ছে কর্ণাটক, আর অপশান ডি হচ্ছে রাজস্থান। তো বলো অ্যান্সারটা কী হবে, কোন রাজ্যে ভোটারের সংখ্যা সেটা সর্বাধিক রয়েছে। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের ক্ষেত্রে অপশান বি হবে এর সঠিক অ্যান্সার, ঠিক। নেক্সট এর পরে যে প্রশ্ন, কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেয়। অপশান এ 58 বছর, অপশান বি 60 বছর, সি হচ্ছে 62 বছর, ডি হচ্ছে 65 বছর। তো বলো অ্যান্সারটি কী হবে, কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারকরা অবসর নেয়। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর, 62 বছর বয়সে, 65 বছর। অপশান ডি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের যে বিচারকরা তারা কিন্তু অবসর নেয়, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন 32 নাম্বার, কোনটি সংবিধান দ্বারা গঠিত নয়। অপশান এ অর্থ কমিশন, বি যোজনা কমিশন, সি হচ্ছে নির্বাচন কমিশন, অপশান ডি হচ্ছে লোকসভা। তো বলো অ্যান্সারটা কী হবে, কোনটি সংবিধান দ্বারা গঠিত নয়। তো দেখো ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও কী হবে এর সঠিক অ্যান্সার। তো এর অ্যান্সার সেটা হবে মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর, যোজনা কমিশন সেটা কিন্তু সংবিধান দ্বারা গঠিত নয়, ঠিক আছে। নেক্সট এর পরের প্রশ্ন, PAN মানে পেন এর সম্পূর্ণ নাম কি। অপশান এ হচ্ছে দেখো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, বি হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, সি হচ্ছে পাসবুক অ্যাকাউন্ট নাম্বার, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো বলো এই যে PAN পেন এর সম্পূর্ণ নাম কি। তো দেখো ফ্রেন্ডস তোমরা সবাই জানো পেন কার্ড বলে, তো এই যে পেন কার্ড সেটা মনে রাখবে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে পেন এর সম্পূর্ণ নাম সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। নেক্সট এর পরের প্রশ্ন, ভারতের প্রাচীন তৈল শোধনাগার হলো। অপশান এ হলদিয়া, বি হচ্ছে ডিগবয়, সি হচ্ছে বরোদা, আর অপশান ডি হচ্ছে মুম্বাই। তো বল অ্যান্সারটা কী হবে, ভারতের প্রাচীন তৈল শোধনাগার কেন্দ্র সেটার নাম কি। তো দেখো ফ্রেন্ডস সেটা হচ্ছে অপশান বি ডিগবয়, সেটা হচ্ছে ভারতের প্রাচীন তৈল শোধনাগার, ঠিক আছে, ডিগবয়। নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো, কন্যাশ্রী প্রকল্প চালু হয়। অপশান এ সেপ্টেম্বরে 2013-তে, অপশান বি মার্চে 2013-তে, সি হচ্ছে জুনে 2013-তে, আর অপশান ডি হচ্ছে অক্টোবর 2013-তে। তো বলো এর সঠিক অ্যান্সারটা কী হবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমরা অনেকেই পারবে এর অ্যান্সারটা, ঠিক আছে। তো বলো অ্যান্সারটা কী হবে, কন্যাশ্রী প্রকল্প চালু হয় কোন তারিখে। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর, অক্টোবর মাসে 2013 থেকে শুরু হয় কন্যাশ্রী প্রকল্প, ঠিক। নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো, জিপসাম যে ধাতুর আকরিক। অপশান এ লোহা, বি হচ্ছে ক্যালসিয়াম, সি হচ্ছে দেখো সোডিয়াম, আর ডি হচ্ছে ম্যাগনেসিয়াম। তো বল অ্যান্সারটা কী হবে, জিপসাম যে ধাতুর আকরিক। প্রত্যেকে অ্যান্সারটা জানাও কী হবে এর সঠিক উত্তর। তো দেখো ফ্রেন্ডস প্রত্যেকে জানাও কী হবে অ্যান্সার। আর ভিডিও শেষে তোমরা অবশ্যই তোমাদের যে প্রত্যেকে নিজের স্কোরটা কমেন্ট করে জানাবে যে তোমরা 50-এর মধ্যে কতটা নাম্বার করতে পারলে, ঠিক আছে, সঠিক। তো বলো অ্যান্সারটা কী হবে, জিপসাম যে ধাতুর আকরিক সেটার নাম মনে রাখবে অপশান বি ক্যালসিয়াম ধাতুর আকরিক, অপশান বি হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন রয়েছে 37 নাম্বার, কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে। অপশান এ টার্টারিক অ্যাসিড, বি হচ্ছে সাইট্রাস অ্যাসিড, সি হচ্ছে দেখো অ্যাসিটিক অ্যাসিড, আর অপশান ডি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো বলো অ্যান্সারটা কী হবে, কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে। প্রত্যেকে অ্যান্সারটা জানাও কী হবে এর সঠিক উত্তর। তো দেখো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে কেটে যাওয়া দুধে কোন অ্যাসিড থাকে, অপশান ডি ল্যাকটিক অ্যাসিড থাকে, ঠিক আছে, অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট এর পরে প্রশ্ন 38 নাম্বার, একটি উড়ন্ত বিমানে কি থাকে। অপশান এ কেবল স্থিতিশক্তি, বি কেবল গতিশক্তি, দুটোই, আর অপশান ডি হচ্ছে দেখো কোনোটি নয়।
তো বল অ্যান্সারটা কী হবে? উড়ন্ত বিমানে কি কি থাকে? তো ফ্রেন্ডস মনে রাখবে, উড়ন্ত বিমানে থাকে স্থিতিশক্তি আর গতিশক্তি, এই দুটোই থাকে উড়ন্ত বিমানে, অর্থাৎ অ্যান্সার হবে অপশান সি। ঠিক, নেক্সট এবার পরে যে প্রশ্ন 39 নাম্বার কি বলছে? 39 নম্বর প্রশ্ন বলছে যে বার যে রাশিটির একক, অপশান এ তাপ, বি হচ্ছে তাপমাত্রা, সি হচ্ছে তড়িৎ প্রবাহ, আর অপশান ডি হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তো বলো এর অ্যান্সারটা কী হবে? বার যে রাশিটার একক। তো দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে প্রেসার মানে কি, চাপ মাপার যে এককটা সেটা হচ্ছে বার, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের মাপার একক হচ্ছে বার। ঠিক আছে, এটা BAR এ আকারে লেখা হয়। ঠিক, নেক্সট এবার পরে যে প্রশ্ন 40 নাম্বার, কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? অপশান এ রূপা, বি হচ্ছে সোডিয়াম, সি হচ্ছে জিঙ্ক, আর অপশান ডি হচ্ছে অ্যালুমিনিয়াম। তো বল অ্যান্সারটা কী হবে? কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? নর্মাল যে ছুরিগুলো হয় সেগুলো দিয়েই কাটা যায়। বল অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে সোডিয়াম যে ধাতু যেটা, সেটাকে ছুরি দিয়েই কাটা যায়। অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট এবার পরে যে প্রশ্ন, শব্দের গতি সর্বোচ্চ হয়, অপশান এ রাতে, বি হচ্ছে দেখো গ্রীষ্মকালে, সি হচ্ছে শীতকালে, আর অপশান ডি হচ্ছে সব সময়। তো বলো অ্যান্সারটা কী হবে? শব্দের গতি সর্বোচ্চ হয় কোন সময়? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে এর অ্যান্সার যেটা হবে অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। শীতকালে শব্দের গতি সর্বোচ্চ হয়। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের কিন্তু এক্সামে আসার খুব চান্স রয়েছে এই সমস্ত প্রশ্নগুলো। নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন 42 নাম্বার, নিউটনের কোন সূত্রে বলের সংজ্ঞা পাওয়া যায়? অপশান এ প্রথম সূত্রে, বি দ্বিতীয় সূত্রে, সি তৃতীয় সূত্রে, আর ডি দেখো অভিকর্ষীয় সূত্রে। তো বলো অ্যান্সারটি কী হবে? নিউটনের কোন সূত্রে বলের যে সংজ্ঞাটা মানে বলের ডেফিনেশনটা পাওয়া যায়? তো ফ্রেন্ডস মনে রাখবে এর অ্যান্সারটা হবে অপশান বি দ্বিতীয় সূত্রে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞাটা পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট এবার পরে যে প্রশ্ন রয়েছে, মরুভূমির মরীচিকার কারণ কি? অপশান এ বিক্ষেপণ, অপশান বি হচ্ছে আলোর প্রতিফলন, অপশান সি আলোর ব্যতিচার, আর অপশান ডি হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো বলো অ্যান্সারটি কী হবে? মরুভূমিতে যে মরীচিকা সৃষ্টি হয় তার প্রধান কারণ কি? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কোথায়? মরুভূমিতে মরীচিকা সৃষ্টি হয়। অপশান ডি হবে এর অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এবার পরে যে প্রশ্ন রয়েছে 44 নাম্বার, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? অপশান এ সর্বাধিক, বি 0, সি হচ্ছে ভূপৃষ্ঠের সমান, আর অপশান ডি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে অর্ধেক। তো বল অ্যান্সারটি কী হবে? পৃথিবীর কেন্দ্রে জি এর মান সেটা কত? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার সেটা হবে মনে রাখবে অপশান বি। ঠিক আছে, 0। অপশান বি হবে এর অ্যান্সার 0। তোমরা সবাই জানো যে জি এর মানটা কি হচ্ছে? mg। ঠিক, আর পৃথিবীর কেন্দ্রে ভরের মানটা কত হয়? 0 হয়ে যায়, যার কারণে জি এর মানটাও 0 হয় পৃথিবীর কেন্দ্রে। ঠিক, নেক্সট এর পরে যে প্রশ্ন রয়েছে, রকেটের কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত? অপশান এ দেখো ভরের হবে না, এখানে ভর হবে। ঠিক আছে, ভরের সংরক্ষণ, অপশান বি হবে শক্তির সংরক্ষণ, সি হবে দেখো ভর বেগের সংরক্ষণ, আর অপশান ডি হবে কোনোটি নয়। তো এই যে রকেটের কার্যনীতি সেটা কিসের উপর মানে নির্ভরশীল রয়েছে? সেটা মনে রাখবে অপশান সি ভরবেগের সংরক্ষণের উপর কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে রকেটের কার্যনীতিটা। ঠিক আছে, আর যদি প্রশ্ন করি যে এটা নিউটনের কোন সূত্র থেকে মানে নেওয়া হয়, তো মনে রাখবে এটা নিউটনের তৃতীয় সূত্র থেকে নেওয়া হয়। ঠিক আছে, নেক্সট এবার পরে যে প্রশ্ন 46 নাম্বার, নিম্নের কোনটি উৎসেচক? অপশান এ গ্লুকাগন, অপশান বি হচ্ছে ইনসুলিন, সি হচ্ছে সোমোট্রোপিন, আর অপশান ডি হচ্ছে ট্রিপসিন। তো বলো দেখো এই যে চারটে অপশান রয়েছে, চারটার মধ্যে 3টা হরমোন আর একটা উৎসেচক। তো বলো নিম্নের কোনটা উৎসেচক? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, ট্রিপসিন সেটা হচ্ছে এক ধরনের উৎসেচক আর কি। ঠিক আছে, নেক্সট এর পরে যে প্রশ্ন 47 নাম্বার, মানব দেহের বৃহত্তম পেশিটি কোথায় আছে? অপশান এ হাড়ে, অপশান এ হাতে, বি হচ্ছে কোমরে, সি হচ্ছে ঘাড়ে, আর অপশান ডি হচ্ছে পায়ে। তো বল অ্যান্সারটা কী হবে? এর সঠিক উত্তর? মানব দেহের বৃহৎ মানে সব থেকে বড়ো যে পেশিটা সেটা কোথায় রয়েছে?
তো ফ্রেন্ডস মনে রাখবে এর অ্যান্সারটা হবে অপশান বি, কোমরের মধ্যে রয়েছে মানবদেহের সবথেকে বড় পেশি। আর তোমরা আমাকে প্রত্যেক কমেন্ট করে জানাও তো দেখি যে এই যে মানবদেহের সবথেকে বড় যে পেশিটার সেটার নাম কি, প্রত্যেক কমেন্ট করে জানাও। ঠিক, নেক্সট এর পরে যে প্রশ্ন 48 নাম্বার, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশান এ ভিটামিন এ, বি হচ্ছে ভিটামিন ডি, সি হচ্ছে ভিটামিন কে, আর অপশান ডি হচ্ছে ভিটামিন ই। তো বলো অ্যান্সারটা কী হবে? কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে ভিটামিন কে যেটা সেটা কী করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ অপশান সি হবে এর সঠিক উত্তর। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক, নেক্সট এর পরে যে প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী কে? অপশান এ কার্বন ডাইঅক্সাইড, বি হচ্ছে জল, সি হচ্ছে ক্লোরোফিল, আর অপশান ডি হচ্ছে সবগুলোই। তো বলো অ্যান্সারটা কী হবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী কে? তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড, জল আর ক্লোরোফিল, তিনটাই কিন্তু হবে এর অ্যান্সার, অর্থাৎ অপশান ডি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, সালোক সংশ্লেষের প্রক্রিয়ার জন্য দায়ী সব কটি, কার্বোহাইড্রেট, জল, ক্লোরোফিল প্রতিটাই। ঠিক আছে, নেক্সট এর পরের যে প্রশ্ন, বংশগতির একক কী? অপশান এ নেফ্রন, বি হচ্ছে ডিম্বাণু, সি হচ্ছে জাইগোট, অপশান ডি হচ্ছে জিন। তো বলো অ্যান্সারটা কী হবে? বংশগতির একক কী? তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। জিন যেটা সেটা হচ্ছে বংশগতির একক। ঠিক, নেক্সট ফ্রেন্ডস আজকের এই ভিডিওর মানে এই যে মক টেস্ট 2 এর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অপশান এ ভিটামিন এ, বি হচ্ছে অপশান বি যেটা সেটা হচ্ছে ভিটামিন B2, অপশান সি হচ্ছে দেখো ভিটামিন সি, অপশান ডি যেটা সেটা হচ্ছে ভিটামিন কে। তো রাতকানা রোগ যেটা সেটা কোন ভিটামিনের অভাবে হয়? তো ফ্রেন্ডস এই অ্যান্সারটি দেওয়ার আগে তোমরা অবশ্যই নিজের স্কোর যেটা সেটা কমেন্ট করে জানাও যে তোমরা 50-এর মধ্যে কতগুলো স্কোর করতে পারলে, অবশ্যই প্রত্যেকে জানাবে। আর এর অ্যান্সারটা বলো কী হবে? রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো ফ্রেন্ডস মনে রাখবে এর অ্যান্সারটা হবে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগটা হয়। ঠিক, তো ফ্রেন্ডস আশা করব তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। ঠিক, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এভাবে যে সমস্ত ক্লাসগুলো তোমাদের চলছে, যেমন দেখো এই যে 7টার সময়, সকাল 7টার সময় WP প্রিলিমিনারি ক্ষেত্রে মক টেস্ট ক্লাস চলে। ঠিক আছে, সকাল 8টার সময় যে চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বইটা রয়েছে সেই বইটা সম্পূর্ণ সমাধান করছি। ঠিক আছে, আর আজকের এই ক্লাসটিতে আমরা মানে এরপর যে 8টার ক্লাসটা হবে সেই ক্লাসটিতে অনুপাত সমানুপাতে যে অনুশীলনী 2 যেটা রয়েছে তার সম্পূর্ণ সমাধান করব। তো অবশ্যই সেই ক্লাসটাতে জয়েন হয়ে যাবে এই ক্লাসটার পরে। ঠিক আছে, তো চলো আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।